বরগুনার জামাত ইসলামের এক নেতা শামীম আহমেদ, খুব সম্ভবত ওনার নাম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উনি বলেছেন যে এটা একটা ব্যবসাখানা, ওনাকে আইনের আওতায় আনা উচিত। আওয়ামী লীগের অধিকাংশ ভোটারই ভোট কেন্দ্রে যাবে, কারণ এই দেশে তাদেরকে থাকতে হবে, তারা প্রত্যেকেই বুঝে। আগামী দিনে আমি আশা করছি যে গণ অধিকার পরিষদ বড় একটি পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবে। গ্রেটার ময়মনসিংহে, টাঙ্গাইল সহ এই 5-6টা জেলায় জামাত ইসলামের ভোটের সংখ্যা খুবই কম। 24 পরবর্তী বাংলাদেশে বর্তমানে আমাদের মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটা বেশি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি হাসান আল মামুনের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে আপনারা 90টি আসনে প্রার্থী দিয়েছেন, আবার আপনাদের দলের যিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি ধানের শীষ নিয়ে ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করছেন, আর যিনি সভাপতি তিনি এই পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করছেন। তো সব মিলিয়ে আসলে ব্যাপারটা মানে এক হচ্ছে আপনারা বিএনপির সাথে জোটেও গিয়েছেন, আবার আলাদা প্রার্থীও দিয়েছেন, এটির আসলে ব্যাখ্যা কি? ধন্যবাদ আপনাকে। এবারের যে আসলে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনে প্রকৃতপক্ষে আপনার জোট কিংবা আসন সমঝোতা, মূলত বিষয়টি হয়েছে আসন সমঝোতার। তো বিএনপির পক্ষ থেকে আমরা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে 2টি আসনে আমরা 4 পেয়েছি, কিন্তু অন্যান্য আসনে আমরা ক্যান্ডিডেট দিব কিনা সেটি আনুষ্ঠানিকভাবে আসলে বিএনপি আমাদেরকে নিষেধ করে নাই। এটি গেল এক বিষয়। আর সেই কারণেই আমরা অন্যান্য আসনে যে প্রার্থীগুলো আমাদের ছিল তাদেরকে আমরা রেখে দিয়েছি। আবার বিএনপি যদি প্রয়োজন মনে করে এরকম যে না, আমরা যেহেতু একসাথেই জোটবদ্ধ হয়েছি, এই আসনগুলোতে ভোট খাটতে পারে আমাদের যারা ক্যান্ডিডেট আছে, বা আসন সমঝোতায় একটু সমস্যা হতে পারে, তাহলে সেটা আরও নির্বাচনে তো আরও সময় আছে, 12 তারিখ নির্বাচন, সেটি আমরা বিবেচনা করব। আর যে বিষয়টি হচ্ছে আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, আপনি জানেন যে এবারের যে বিগত স্বাধীনতার পরে 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, এই প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু আমাদের যে বড় বড় দলগুলো থাকে, যাদের আসলে সাংগঠনিক ভিত্তি একটু শক্ত থাকে, তো ওই দলের প্রতীকেই কিন্তু বরাবরই সবাই নির্বাচন করে আসছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, 2018 সালের নির্বাচনে আজকের যে জামাত ইসলাম, এই জামাত ইসলাম কিন্তু ধানের শীষ প্রতীকে তারা কিন্তু নির্বাচন করেছে। তো যে প্রতীকটা বেশি মানুষের কাছে পপুলার, জনপ্রিয় বা পরিচিত, সেই জায়গা থেকে সেই প্রতীকেই অনেকে নির্বাচন করতে চায়। তো এবার যে আরপিও সংশোধনী হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আগে একটা অপশন ছিল যে আপনি চাইলে আপনার নিজের যে রাজনৈতিক দল, সেই দলের যে প্রতীক আছে সেটি থেকে আপনি নির্বাচন করতে পারবেন, আর যদি আপনি চান যে অন্য দলেরও এই প্রতীকেও আপনি নির্বাচন করতে পারবেন। সেটি আগের আরপিওতে ছিল, কিন্তু বর্তমানে যে আরপিওটি হয়েছে সংশোধনীর মাধ্যমে, এটি একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি চাইলে আপনার দলের প্রতীক থেকে আপনি নির্বাচন করতে পারেন, কিন্তু অন্য দলের প্রতীকে যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে সেই দলের প্রতীক আপনাকে নিতে হবে আপনার দল থেকে পদত্যাগ করে এবং ওই দলের সদস্য হয়ে। রাশেদ খানের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে যে বিএনপির সাথে আমরা 2টি আসনের সমঝোতা হয়েছিল, কিন্তু ঝিনাইদহ 4 যে আসনটি, সেখানে ধানের শীষের জনপ্রিয়তা বেশি, সেই জায়গা থেকে কনসিডারেশনের জায়গা থেকে আমরা সেখানে রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আমরা দেখলাম যে আপনাদের আসন সমঝোতা নিয়ে, এবং আপনারা যখন মানে একদম গত 6 মাস ধরেই আপনাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা তার নিজ নিজ এলাকায় নির্বাচনের জন্য কাজ করছিল, আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি, এবং অনেকে এসে আমাদের সতেও বলেছেন যে তারা আসলে নির্বাচন করতে চান, এবং আপনাদের এই আসন সমঝোতা নিয়ে আপনাদের দলের ভেতরেও ব্যাপক ক্ষুব্ধতা তৈরি হয়েছে। অনেককে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বিরোধিতা করতে। সেটি আসলে কতটুকু সামলাতে পেরেছেন, এবং এই সমঝোতার কারণে আপনাদের এই 2টি আসনে সমঝোতার কারণে আপনাদের দল ক্ষতিগ্রস্ত হলো কিনা? দেখুন, আমরা নতুন একটি দল, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, এবং আমরা যারা এই পার্টিটা তৈরি করেছিলাম, আমরা প্রত্যেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করা ছেলেপেলে। আমরা কিন্তু কোনো কর্মে ঢুকতে পারি নাই। আর আমরা যে এই একটা বিরোধী
পক্ষ শেখ হাসিনার আমলে যারা আসলে সবচেয়ে বেশি প্রতিবাদ মুখর ছিল, তো সেই সময়ে আসলে আমরা একদম জিরো থেকে শুরু করেছি। আমাদের যে পার্টির যে অবস্থান, জিরো থেকে আমরা শুরু করেছি এবং আমাদের এই রকম কেউ ছিল না যে আমাদের বড় আকারে ফান্ডিং করবে, আমরা সেটা দিয়ে আমাদের পার্টি তৈরি করব। রাজনীতি করতে গেলে প্রত্যেকটি দলেরই নিজস্ব ফান্ড লাগে। ফান্ড ব্যতীত রাজনৈতিক দল কোনোভাবে ফাংশন করতে পারে না। সেটি আমরা 8 বছরের রাজনৈতিক দাপে আমরা বুঝে আসছি। আমি যখন জেল থেকে নিজে বের হয়েছি, আমি আপনাকে অনেস্টলি বলছি, আমি জেল থেকে বের হওয়ার পরে আমি না খেয়েও ছিলাম। এই ধরনের সিচুয়েশনও, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা একটা ছেলে, এই ধরনের সিচুয়েশনও আমি ফেস করেছি। সুতরাং আমরা মনে করছি যে আমাদের আগে পার্টিটাকে দাঁড় করাইতে হবে। মানুষের জন্য আগে যদি কাজ করতে চান, নিজের পায়ে আগে দাঁড়াতে হবে। আপনার নিজেরই যদি সহায় সম্বল বলতে কিছু না থাকে, তাহলে আপনি কিন্তু অন্যজনকে সাহায্য সহযোগিতা করতে পারবেন না। আমরা বিএনপির সাথে জুটে গিয়েছি যে কারণটি, আমরা মনে করছি যে বর্তমান বাংলাদেশে, যে 24 পরবর্তী বাংলাদেশে বর্তমানে বিএনপি, আমি এটা বলছি না যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, বাট আমাদের মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটা বেশি। সেই জন্যই আমরা বিএনপির সাথেই নেগোসিয়েশন করেছি এবং এই 5 বছর যদি বিএনপি ক্ষমতায় থাকে, তাহলে আমরা আমাদের পার্টিটাকে মানে 64 জেলায় সব জায়গায় আমরা সুন্দরভাবে পার্টিটাকে গুছিয়ে আমরা একটা রাজনীতি করব। আর সেই জন্যই আমরা বিএনপির সাথে যে আসন সমঝোতা হয়েছে, এতে আমাদের নেতাকর্মীরা মনক্ষুণ্ণ, এটা আমি নিজেও বলছি। এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছিল, আমিও ওনাকে বলেছি যে আমরা আসলে তারুণ্যের একটা বিশাল শক্তি আমাদের সাথে আছে এবং যে আজকের যে নতুন বাংলাদেশ, এটা আমাদের রক্তের উপর দিয়ে, এটা দেশের মানুষ সবাই জানে। সেই জায়গা থেকে আমাদের 2টি আসনের সমঝোতা হয়েছে, এতে আমাদের নেতাকর্মীরা মনক্ষুণ্ণ। তো সেই জায়গা থেকে নেতাকর্মীদের ক্ষোভ থাকাটা এটা স্বাভাবিক। এরপরেও পার্টির স্বার্থে, দেশের স্বার্থে এবং ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দেশের স্বার্থে বিএনপির সাথে জুটে গিয়েছি এবং নেতাকর্মীদেরকে আমরা, যার ক্ষোভ ছিল অনেকের ভিতরেই, অনেকে আবার সোশ্যাল মিডিয়াও সেটি ক্ষোভ দেখিয়েছেন, তাদের প্রত্যেককে আমরা কনভিন্স করার চেষ্টা করেছি, অলরেডি কনভিন্স হয়েছে। এবং যে 2 আসনেই আমরা সমঝোতায় হোক বা যেভাবেই হোক, আমরা একটা মন্ত্রিত্ব পাচ্ছি, তারপর উচ্চ কক্ষেও আমরা আসন পাচ্ছি, তারপর একটি সংরক্ষিত নারী আসন আমরা পাচ্ছি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আপনি দেখুন যে আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান বা যে কোনো কিছু করতে চান, আগে আপনি ন্যায়পরায়ণ হইতে হবে, আপনার সেই অবস্থানটা আগে তৈরি করতে হবে। আমরা 8 বছরের জার্নিতে আমরা দেখেছি যে আমরা কী পরিমাণ স্ট্রাগল করে আমরা এই পর্যন্ত এসেছি। সুতরাং আমরা আগে নিজের পায়ে দাঁড়াতে চাই এবং দেশের মানুষের জন্য কাজ মামুন, করতে চাই। একটা বিষয় যদি আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, যে নির্দিষ্ট কয়েকটি বড় দল ছাড়া বাকি দলগুলো আপনার হচ্ছে দাঁড়াতে পারে না। এর পেছনে অন্যতম একটা কারণ হিসেবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই বড় দলগুলোর ছায়াতে নির্বাচনী জোটের যাওয়ার কারণে সেই দলগুলো আসলে শেষ পর্যন্ত এই বড় দলের ছায়াতলেই থাকে, তারা নিজেরা দাঁড়াতে পারে না। এই যে 1টি 2টি মন্ত্রিত্ব অথবা 4টি 5টি 10টি আসনের জন্য আপনার কাছে কি মনে হয় যে আপনারাও দীর্ঘদিন আপনারা মাঠে ছিলেন, স্বৈর শাসনের সময় আমরা দেখেছি আপনারা সেই 18 কোটা আন্দোলন থেকে শুরু করে সব ইস্যুতেই ছিলেন, কিন্তু এই যে আপনারা গিয়েছেন বিএনপির সাথে, জাতীয় নাগরিক পার্টি তারা গিয়েছে জামায়াতের সাথে, 2টি তারুণ্য নির্ভর দল, 2টি দলই 2টি বড় বড় দলের সাথে চলে গিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের রাজনীতি অথবা দাঁড় করানো সামনের দিনে চ্যালেঞ্জ হবে কিনা? স্বাধীনতার পরে আমরা যখন দেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে বড় বড় আজকে আমরা রাজনৈতিক দল যাদেরকে বলি, যারা দেশের ক্ষমতায় ছিল, যেমন স্বাধীনতার পরে একচ্ছত্রভাবে আওয়ামী লীগ, এবং এই স্বাধীনতার সময় বা পরবর্তী সময় মনেই করা হতো যে এই দেশে হয়তো অন্য রাজনৈতিক দল তেমন একটা নেই, আর আওয়ামী লীগেরই সবচেয়ে বেশি বিস্তার ছিল। 75 পরবর্তী সময় আমরা দেখেছি যে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, আসার পর প্রথমে জাগফাত ছিল, সেখান থেকে পরে বিএনপি করা হলো। তো এই যে ক্ষমতার সংস্পর্শে আসা, এবং আপনি যদি আপনি ম্যান পাওয়ার তৈরি করতে চান বা বড় রাজনৈতিক দল তৈরি করতে চান, তাহলে আপনাকে কোনো না কোনোভাবে, তারপর আপনি দেখেন যে স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতায় আসলো, এসে ক্ষমতা দখল করলো, এত ক্ষমতা দখল করা এক প্রকার, দখল করার পর কিন্তু জাতীয় পার্টিও কিন্তু অনেক মানে ভালো একটা পলিটিক্স তারা সেই সময় তৈরি করতে পেরেছিল। তো এই যে জায়গাটা, এইটা হচ্ছে যে আপনার বড় যতগুলো রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশের ইতিহাসে, তারা প্রত্যেকেই কিন্তু ক্ষমতায় বসে ক্ষমতার স্বাদ ভোগ করেই কিন্তু তারা বড় পার্টি করতে পেরেছে। কিন্তু ছোট দলগুলোর ক্ষেত্রে যেটা হয়
যেমন আপনি আমাদের উত্থানটা যদি দেখেন, আমাদের উত্থান কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার সময়কার উত্থান। এটা কিন্তু মানে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের উত্থান। তো সেই জায়গা থেকে আমাদের বড় পার্টি হওয়া বা আপনি এই আওয়ামী লীগের দমন নিপীড়ন যেখানে জামাত ইসলাম, বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো কোণঠাসা ছিল, তো সেই জায়গা থেকে আমাদের পার্টিতে এসে মানুষ, বিপুল সংখ্যক মানুষ এসে এঙ্গেজ হবে, এটি আসলে কল্পনা করা যায় না। বাট আমরা যদি কখনো, আমি এনসিপির ক্ষেত্রেও যেটি বলি, এনসিপির ক্ষেত্রে সুযোগ ছিল। এনসিপির ক্ষেত্রে এটা গণ অভ্যুত্থানে 2024-এ তারা সামনে ছিল। আমাদের এই আন্দোলন 2018 সালের আন্দোলনে এসে তারা 24 সালে করেছে, তারা আন্দোলনের নেতৃত্বে ছিল, তারা মন্ত্রী পরিষদেও ছিল। কিন্তু একটা তাদের পার্টিটাকে দেশের মানুষের সামনে গ্রহণযোগ্য করে তোলা এবং সারা দেশব্যাপী এটাকে বিস্তৃত করা যে সুযোগটা তাদের ছিল, অপরন্ত সুযোগ ছিল, সেটা কিন্তু তারা করতে পারে নাই। কেন করতে পারে নাই এটা তারাই ভালো বলতে পারবে, দেশের মানুষও বলতে পারবে। আর আমরা একান্তভাবেই, আজকে আমি অনেস্টলি বলি, এনসিপি এবং গণ অধিকার পরিষদের একত্রিত হওয়ার একটা সম্ভাবনা ছিল, আলাপ আলোচনাও ছিল। আমি আমার জায়গা থেকে আমি কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম 18 সালে। তো এখানে যারা আছে, অল এঙ্গেজমেন্ট, নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ, সবাই আমার কাছের ছোট ভাই, কেউ কেউ বড় ভাই বা বন্ধু বান্ধব, সবই এখানে, সবাই দুই পার্টিতেই কিন্তু একই রকম, একই লেভেলের মানুষজন। তো আমি আমার জায়গা থেকে অনেকবার চেষ্টা করেছি এবং মিডিয়াতেও এসেছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রিত হতে যাচ্ছে। তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বিভিন্ন ইকুয়েশনে, বিভিন্ন কারণে আসলে এটি হয়ে ওঠে নাই। তো এই কারণেই আসলে এই এনসিপি জামাতের সাথে গিয়েছে, কিংবা আমরাও বিএনপির সাথে এসেছি। এটি হচ্ছে একটি নির্বাচনের কৌশল আপাতত। তো আগামী দিনে আমি আশা করছি যে গণ অধিকার পরিষদ তার পথে হাঁটবে, আগের যে পথ ছিল সেই পথেই হাঁটবে এবং বড় একটি পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবে এবং দেশের মানুষের জন্য কাজ করবে। গণ অভ্যুত্থানের পরে এই যে নির্বাচনটি হচ্ছে, সেটি তো আসলে এই নির্বাচনটা হওয়ার কথা ছিল না যদি গণ অভ্যুত্থান না ঘটতো। এবং আমরা দেখেছি অজস্র শিশু হত্যা করা হয়েছে, তারা শহীদ হয়েছেন, তাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আজকের এই নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সাধারণ মানুষ একটা পরিবর্তন দেখতে চেয়েছিল, যে নির্বাচনের মাঠেও যে প্রার্থীরা প্রচারণা চালাবেন সেখানেও পরিবর্তন দেখতে চেয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিনই বিভিন্ন জায়গায় নানা ধরনের সংঘর্ষ হচ্ছে, প্রার্থীদের মধ্যে, বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে নির্বাচনের মাঠ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে, এটি থেকে পরিত্রাণের উপায় কি? এটা হচ্ছে আমাদের একটি কালচারাল সমস্যা, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্র্যাকটিসের যে একটি সমস্যা, সেটি আমাদের মাঝে এখনও বিদ্যমান। বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ হচ্ছে, এটি কিন্তু স্পষ্ট। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্ন, মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সেটিও কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি এর আগেও আপনার এই টকশোতে বলেছি যে এই স্বাধীনতার পরে সবচেয়ে বেশি নাজুক আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে বর্তমানে। তো এটা থেকে মোটামুটি যদি ওভারকাম করতে পারে, তাহলে আমি আশা করি যে যে সংঘাতগুলো বর্তমানে চলছে সেগুলো অনেকটাই হয়তো এড়িয়ে চলা সম্ভব। এছাড়াও কিছু কিছু নজির কিন্তু এরকমও আছে, যেমন আমি ফেনীতে দেখলাম, তো এখানে যে জামাতের ক্যান্ডিডেট, তারা নেগোসিয়েশন করে একজন আরেক কেউ 1 নং ওয়ার্ডে তারা হচ্ছে প্রচারণা চালাচ্ছে, আবার নেগোসিয়েশন করে জামাতের প্রার্থী আবার 2 নং ওয়ার্ডে তারা প্রচারণা চালাচ্ছে এবং একে অপরের সাথে মিলিত হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভিতেও দেখেছি। তো সেখানে পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখতে পাচ্ছি। অনেক আসনেই কিন্তু এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আছে। কিছু কিছু মানে বিশৃঙ্খল ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা তৈরি হচ্ছে। তবে আমরা যারা বলবো যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছি, জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার সহ আরও যারা আছে, আমাদের আসলে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগের পতনটা আসলে কী জন্য হয়েছিল। আওয়ামী লীগের পতনটা হয়েছিল আওয়ামী লীগের একক আধিপত্য বাদের বিরুদ্ধে, যে এই মানুষ এই 17 বছর যাবৎ যে মানুষ নিষ্পেষিত ছিল, মানুষ নির্যাতনের শিকার ছিল, মানুষ কথা বলতে পারতো না, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতো না। তো সেই জায়গাটায় যদি আবার আমরা যদি সেই ধরনের সহিংসতার দিকে যাই, তাহলে এই সহিংসতা কিন্তু আমাদেরকে আবার মানে হয়তো কোনো পতনের দিকে নিয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই উচিত যে মানে যারা তার অপোনেন্ট
ক্যান্ডিডেট আছে তার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, হামলা কিংবা মারামারির মতো ঘটনা এড়িয়ে চলা, এবং এই দেশের মানুষকে তার ভোটাধিকার, 17 বছর কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই, এই ভোটটা যাতে মানুষ নির্বিঘ্নে দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভালোভাবে ভোটটা দিতে পারে, সেই পরিবেশটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তৈরি করে দেওয়া উচিত। গণভোট নিয়ে একটি আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো বলছে যে তারা গণভোটের পক্ষে, কিন্তু আমরা দেখলাম যে মাঠ পর্যায়ে মানুষ এখন পর্যন্ত এই যে সংস্কার অথবা জুলাই সনদ নিয়ে ঠিক ততটা সচেতন নয়। সেক্ষেত্রে যারা বিএনপি অথবা জামাত, আপনাদের প্রার্থী আছে, এনসিপির প্রার্থী আছে, তাদের কেমন ভূমিকা হওয়া উচিত এই গণভোটে, হা ভোটের বিষয়ে? কারণ এই গণভ্যুত্থানের অন্যতম একটি স্পিরিট ছিল সংস্কার। দেশের প্রত্যেকটা জেলাতেই, উপজেলাতেই অলরেডি গণভোটের প্রচারণা কিন্তু সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছে। ভোটের গাড়ি কিন্তু প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কিন্তু যাচ্ছে। পাশাপাশি আমরা শুরু থেকেই বলে আসছি, আমাদের দলের সভাপতি নূর হক নূর, আমি এবং অন্যান্য দলেও, বিশেষ করে সাধারণ মানুষের মনে একটি শঙ্কার জায়গা ছিল যে আসলে বিএনপি গণভোট আসলে চায়, গণভোটে হা চায় কিনা। তো বিএনপির এটা কিন্তু একটা শঙ্কার জায়গা ছিল, বা অন্য যারা আছে জামাতে ইসলাম কিংবা এনসিপি, তারা কিন্তু এটাকে ক্যাশ করতে চেয়েছিল যে বিএনপি গণভোটের পক্ষে না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির মহাসচিব, উনি কিন্তু স্পষ্টভাবেই মিডিয়াতে বলেছেন যে গণভোটের বিপক্ষে বা না ভোটের পক্ষে কোনোভাবেই থাকা পসিবল না, সুতরাং হা ভোটের দিকেই থাকতে হবে। তবে যেরকম ক্যাম্পেইনটা করা উচিত ছিল সেটা হয়তো হচ্ছে না, তবে অনেক রাজনৈতিক দলেই হা ভোটের পক্ষে প্রচারণা করছে, এবং এই হা ভোট জয়যুক্ত হলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে যে আমরা এত বড় মানে বিশাল একটা গণঅভ্যুত্থান, এতগুলো লাশ, এত মানুষ আহত, এখন এটার পরেও যদি কিছুটা সংস্কার আমরা না করতে পারি, মৌলিক যে সংস্কারগুলো, যেমন ইলেকশন কমিশনকে যদি আমরা একটা ইলেকশন কমিশন হিসেবে না দাঁড় করাইতে পারি, তাহলে 5 বছর পরে কিন্তু আবার লাশ পড়বে, আবার রক্ত দিতে হবে। এই এত রক্ত ভাই কোথা থেকে দিবে এই দেশের মানুষ? এই বারবার যদি এই শেখ হাসিনার এত বড় একটা ফেসিজম, এটাকে বিদায় করতে মানুষ কত রক্ত দিয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে। আমরা চাই এই যে মৌলিক সংস্কারগুলো, যাতে এই দেশে আর একজন মানুষকেও রাজনৈতিক সহিংসতায় বা রাজনৈতিক প্রতিহিংসায় একজন মানুষকেও জীবন দিতে না হয়। আমরা এরকম একটা পরিবেশ চাই, এবং আমি এই আজকের শুতে বলবো এদেশের মানুষকে, যারাই আমার এই শুটি শুনবেন, আপনারা অবশ্যই হা ভোটে, মানে গণভোটে আপনারা হা জয়যুক্ত করবেন, হাতে ভোট দিবেন, এবং মৌলিক যে সংস্কারগুলো, যেমন আমি শুধু এই ইলেকশন কমিশন বললাম, তারপর শিক্ষার্থীদের পিএসসি সংস্কার, পিএসসি সংস্কার হলে যে জিনিসটা হবে, শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু এই চাকরির আন্দোলন দিয়ে। সুতরাং আগামী দিনেও যাতে আমাদের বেকার ভাই বোনরা বা যারা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করছে, এরা যেন নির্বিঘ্নে তারা চাকরিতে প্রবেশ করতে পারে, সেই পথটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমি বলবো যে সকল রাজনৈতিক দলেরই উচিত এই হা ভোটকে জয়যুক্ত করানো। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছিলাম যে যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরে ডাকসু নির্বাচন হয়, তখন ক্যাম্পাসগুলোতে আপনাদের অবস্থান খুবই শক্ত ছিল, এবং যেই ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে নানা অভিযোগ আছে। আপনাদের যিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনিও অভিযোগ দিয়েছেন এবং সেটি তদন্ত হয়েছে। তো তারপরেও আপনাদের থেকে কিন্তু ভিপি পদটি বের হয়ে গিয়েছিল। আমরা এই যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনাদের তেমন একটি প্রভাব আমরা দেখিনি। তো বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই যে জনপ্রিয়তা কমে যাওয়া, সেটির পেছনে কারণ কি? না, ওই তখনকার যে প্রেক্ষাপট আর 24 পরবর্তী প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণটা হচ্ছে 2018-19 ওই সময়টাতে আমাদের ছাত্র অধিকার পরিষদ ব্যতীত অন্যান্য কোনো ছাত্র সংগঠন, অর্থাৎ ছাত্রলীগের বাহিরে আজকে যেরকম ছাত্র দল কিংবা ছাত্র শিবির, ওরা ওই ক্যাম্পাসগুলোতে খুব ভালো অ্যাক্টিভিটিস করতে পারে নাই। সেটা ছাত্রলীগের নির্যাতনের কারণে তারা ক্যাম্পাসে আসতে পারতো না, এবং ছাত্র শিবির তো তারা প্রকাশ্যে কোনো কমিটিই করতে পারতো না বিশ্ববিদ্যালয়গুলোতে। 24 পরবর্তী সময়ে প্রত্যেকটি রাজনৈতিক দল, যেমন ছাত্র দল, ছাত্র শিবির, তারপর হচ্ছে নতুন হচ্ছে ছাত্র শক্তি,
বা আরও যারা আছে ছাত্র অধিকার, সকলেই এবার যে নির্বাচনটি হয়েছে এখানে কিন্তু সবাই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে এবং এই কি বলবো যে ঐক্যের পক্ষের শক্তিরাই কিন্তু এবার মানে ডাকসুতে নির্বাচন করেছে। তো শিক্ষার্থীরা সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকটা কম ভোট পেয়েছি, তবে রাজশাহীতে আমরা ভালো ফাইট করেছি। সর্বশেষ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে সেখানে সবচেয়ে ভালো কম্পিটিশন করে যে ছেলেটি রাকিব কিন্তু আমার ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি, এবং এই নির্বাচন কিন্তু সারা দেশের মানুষকে আলোড়িত করেছে। নুরুল হক নুরু যেরকম বের হয়ে আসছিল, আমাদের রাকিবও হয়তো আমরা একটু রাইপ দিলে হয়তো জগন্নাথ থেকে আমরা রাকিবকে হয়তো বের করে নিয়ে আসতে পারতাম। এবং এই জগন্নাথের নির্বাচনটি কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট নির্বাচন, এবং সারা দেশের মানুষ দেখেছে যে ছাত্র অধিকার পরিষদের রাকিব কিভাবে এখানে ফাইট করেছে। তো আমাদের কিছু লেকেন্সি আছে, আমরা বলবো না যে আমাদের দুর্বলতা নেই। সবচেয়ে বড় যে দুর্বলতা সেটি হচ্ছে আমাদের আর্থিক কাঠামো নেই। অন্যান্য রাজনৈতিক দলের যেমন জামাতে ইসলাম, তাদের সবচেয়ে বড় আর্থিক কাঠামো আছে, তাদের অনেক প্রতিষ্ঠান আছে, বিএনপির আছে, কিংবা আওয়ামী লীগের আছে, কিন্তু সেই কাঠামোটি আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। আমাদের চেষ্টা থাকবে যে ন্যায়সঙ্গতভাবে এবং বৈধভাবে আমরা আমাদের সংগঠনটাকে দাঁড় করাতে চাই, রাজনৈতিক দলটিকে দাঁড় করাতে চাই, ছাত্র সংগঠনগুলোকে এরকমভাবে আমরা ম্যান পাওয়ার হিসেবে আমরা তৈরি করতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায় তৈরি করতে চাই। যেমনটা আমরা 8 বছর সারা দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেখানেই কোনো শিক্ষার্থী নির্যাতন হয়েছে, ছাত্র অধিকার পরিষদ কিন্তু তার পাশে ছিল, এবং সেটা সাক্ষী কিন্তু আপনি নিজেও, আপনি সাংবাদিক হিসেবে আপনি মাঠে ছিলেন অলওয়েজ, সেখানেও দেখেছেন যে কেউ প্রতিবাদ না করলেও ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করেছে এবং সেই নির্যাতিত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও আমরা এমন একটি রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আশা করছি যে আগামী ডাকসু নির্বাচনে আমরা এবার তো বললাম যে মানে 24 পরবর্তী সময়ে অনেক উত্থান পতন অনেক কিছুই গিয়েছে, তো সেই জায়গা থেকে কিছু বিশ্ববিদ্যালয়ে আমরা ভালো করেছি, কিন্তু আগামী দিনে হয়তো আরও ভালো করব। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব, এই ফলাফলের প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়তে পারে বলে আপনি মনে করেন? ছাত্র সংসদ নির্বাচন এখানে যেটা হয়, এখানে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এদের ভোটে আসলে কোনো রকম প্রভাব বিস্তার করা যায় না। সেটা 19 সালে ডাকসুতে হয়েছে, সব কেন্দ্র কিন্তু দখলে ছিল ছাত্রলীগের। আমরা কিন্তু কোনো কেন্দ্রে এজেন্টও দিতে পারি নাই, এরপরেও কিন্তু আমরা বের হয়ে চলে আসছি। এবারের নির্বাচন তো ফ্রি ফেয়ার হয়েছে, কোথাও কিন্তু এই কোনো ভোটার বাধার সম্মুখীন হন নাই যে কেউ ভোট দিতে গেছে তাকে ভোট দিতে দেয় নাই, এরকম কিন্তু না। কিন্তু 19 সালের ডাকসুতে কিন্তু এরকমটা হয়েছিল। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব এটা গ্রাম অঞ্চলে পড়ার সম্ভাবনা খুবই কম। গ্রামে যেটা হয়, গ্রামে হচ্ছে এখানে যেমন আমার পাশে, আমি মহসিন হলের শিক্ষার্থী, আমার পাশের রুমের যে আছে তার সাথে আমার কোনো সামাজিক বন্ধন নেই। তার বাড়ি হয়তো বগুড়া, আমার বাড়ি নেত্রকোনা, বা তার বাড়ি খুলনা, তার সাথে আমার কিন্তু কোনো পারিবারিক কিংবা সামাজিক বন্ধন নেই। সে এবং আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, জাস্ট এইটুকু। কিন্তু রুট লেভেলে যে ভোটটা, গ্রামের যে ভোটটা, এটা নির্ভর করে বংশের উপর, গোষ্ঠীর উপর, এবং যারা এই সমাজের সুশীল সমাজের প্রতিনিধি আছেন, মাতব্বর বা শিক্ষক, ওনাদের মেকানিজমের উপর এই ভোটটা অনেক ক্ষেত্রে নির্ভর করে যে গ্রামের সবচেয়ে শিক্ষিত ভালো মানুষ কাকে চাচ্ছে, কাকে ভোট দিতে বলতেছে, এইটার উপর নির্ভর করে তার প্রতিবেশী যারা আছে তাকে ভোট দিবে। এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভোটের একটা প্রভাব। কারণটা হচ্ছে যে গ্রামে যারা আছে অনেকাংশে দেখা যায় যে আপনার আমার যে প্রতিবেশী আছে সে আর্থিকভাবে হোক, আজকে যদি তার যে দরিদ্র কিংবা গরিব, আজকে তাকে হসপিটালে নিতে হবে, সে কিন্তু আমার উপর নির্ভরশীল। সে কোথাও 5 টাকা না পাইলেও জানে যে আমি মাস্টার বাড়িতে গেলে আমি এখান থেকে 500 টাকা পাবো আমার হেল্পের জন্য। সুতরাং আমি যেদিকে বলবো ভোটের জন্য, বা আমি যাকে সমর্থন করছি, সেও কিন্তু স্বাভাবিকভাবে এদিকে সমর্থন করবে। গ্রামের ভোটটা এরকমভাবে হয়। যেমন আপনি এবার যেটা আপনি জাতীয় নির্বাচনের কথা বলছেন, আমি যদি বলি গ্রেটার ময়মনসিংহ, আমার বাড়ি নেত্রকোনায়, গ্রেটার ময়মনসিংহে টাঙ্গাইল সহ আমি যদি দেখি টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই 5টা, এবং ময়মনসিংহ সহ এই 5-6টা জেলায় জামাত ইসলামের ভোটের সংখ্যা খুবই কম, এবং যারা পর্যবেক্ষণ করছেন তারাও জানেন। যেমন আমার আসনে জামাত সর্বসকলে হয়তো 10 থেকে 20 হাজার ভোট পাইতে পারে। আমাদের এটা শুনছি যে উত্তরবঙ্গে তো জামাতের
হ্যাঁ, এলাকা ভিত্তিক কিছু ইয়ে আছে, কিন্তু ওভারঅল এই যে ভোটটা যে আপনার মানে মানে কি বলে এই যে ছাত্র সংসদের ভোটটা যে আপনার রুট লেভেলে প্রভাব পড়বে না, এটা কিন্তু আপনি দেখেন যেমন এই যে আমাদের হাসনাত কিন্তু ভালো ক্যান্ডিডেট, আই অ্যাপ্রিসিয়েট, এবং হাসনাতকে কিন্তু আমি সবসময় স্নেহ করি এবং ওকে আমি সবসময় বলি যে ও ভালো করুক। কিন্তু আপনি দেখেন হাসনাতের আসনের যে ক্যান্ডিডেট ছিলেন মুন্সি, ওনার তো এখন পর্যন্ত নমিনেশন স্টপ করে রাখা হয়েছে, বা হাইকোর্ট হয়তো দিতেও পারে, নাও দিতে পারে, অ্যাপিলেট ডিভিশনে গেছে। ওই মুন্সি কিন্তু এখানে 5বারের এমপি। তো 5বার এমপি থাকলে যেটা হয়, আপনি যখন এলাকার মানুষের জন্য কাজ করবেন, মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াবেন, আপনার কিন্তু ভোট ব্যাংক তৈরি হবে। এই ভোট ব্যাংক কিন্তু আপনি ভাঙতে পারবেন না খুব সহজে, এটা খুব সহজে ভাঙা যায় না। আজকে আপনি মনে করেন যে আপনার ছেলে হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত, বা একটা ছেলে খুব মুমূর্ষু অবস্থায় আছে, যখন কেউ তাকে হেল্প করবে এবং তার ছেলেটা সেখান থেকে রিকভার পাবে, তখন কিন্তু তার প্রতি আপনার সিম্পিতি কাজ করবে। মানুষ উপকার যে করে তার প্রতি কিন্তু সিম্পিতি সবসময় কাজ করে। বিএনপির যেটা হয়েছে, যেমন জামাত ইসলাম তো এই 15 বছর ওইরকমভাবে প্রকাশ্যে, বা 17 বছর বা তারও আগে থেকে ওই রকম প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা আসনে, কারণ তারা তো কখনো ক্ষমতায় ছিল না, ক্ষমতার হয়তো পার্ট ছিল, জুটে ছিল, কিন্তু ক্ষমতায় তো কখনো ছিল না। তো বিএনপি তো ক্ষমতায় ছিল, তারা তো এই জায়গাগুলোতে যারা ভালো হেভিওয়েট অনেক ক্যান্ডিডেট আছে বিএনপির, যেখানে আসলে জামাতের সেই হেভিওয়েট ক্যান্ডিডেটগুলো এখন পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু আপনি এবারের নির্বাচনের পরে হয়তো কিছু কিছু জায়গায় জামাত ইসলামেরও ভালো হেভিওয়েট ক্যান্ডিডেট তৈরি হতে পারে, এটা আমার অ্যাজাম্পশন। 12 তারিখে নির্বাচন, আপনার কাছে কি মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু নিশ্চিত থাকবে? আর সেই সঙ্গে ভোটাররা কেমন আগ্রহী? আপনারা তো যাচ্ছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, যেহেতু আপনি একটি দলের সাধারণ সম্পাদক, আপনাদের কাছে কি তথ্য আছে? ভোটাররা ভোট দিবে এবার। মানুষ এবং সরকারের পক্ষ থেকেও যেটা করা হয়েছে, আগে থেকেই ছুটি দেওয়া হয়েছে এবং ছুটির পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে। ভোটটা খুব সম্ভবত বুধবার কিংবা বৃহস্পতিবারে হচ্ছে। বৃহস্পতিবারে হচ্ছে, তো বুধবার থেকে ছুটি, বৃহস্পতিবার ভোট হলে আপনি শুক্র শনি 2 দিন অফ ডে পাচ্ছে মানুষ। কিন্তু মানে যারা ঢাকায় আছে বা বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তারা কিন্তু এলাকায় অলরেডি তারা তৈরি হয়ে নিচ্ছে যে এলাকায় যাবে। এবং এবারের ভোটের সবচেয়ে যে বড় বিষয়টি, সেটি হচ্ছে কোনো দলকে কিন্তু ভোট মানে দেওয়া থেকে বিরত থাকার মানে রাখার সুযোগ কিন্তু নেই। এবং এটি মানুষ কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছে, সে যে দলেরই ভোট দেখ, কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারবে সে। এটা কিন্তু মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে যে সবাই ভোট দিতে পারবে, কে কোন প্রতীকে ভোট দিবে এটা ম্যাটার না, সবাই ভোট কেন্দ্রে যেতে পারে। আর নির্বাচনের পরিবেশ বা সকলের জন্য সমান অধিকার বা এই যে বিষয়গুলো বললেন, এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর অনেকটা নির্ভর করে। আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর অবস্থানে থাকে, তাহলে কিন্তু সবাই নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা চালাতে পারবে। এই ক্ষেত্রে কোনো রকম আমি মনে করছি যে হয়তো কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যদি ফুললি মাঠে নেমে যায় এবং সেনাবাহিনী যদি স্ট্রাইকিং ফোর্স হিসেবে একদম ফুললি মাঠে থাকে, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা আর হবে বলে আমার মনে হয় না। এটিকে আপনি কিভাবে দেখছেন যে সব দলই আপনার হচ্ছে আওয়ামী লীগের ভোট টানার একটা চেষ্টা করছে? আওয়ামী লীগের যে ভোটটা, সেটা হচ্ছে যারা আসলে পদে ছিল, আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিল, তাদের অঙ্গ সংগঠন সহ, আমার বিশ্বাস এরা কেউ ভোট কেন্দ্রে আসবে না। এদের অধিকাংশই তো পলাতক, এখন 99%ই পলাতক। তবে সাধারণ যে ভোটার, হ্যাঁ, তারা আসলে আমার আমার যেটা বিশ্বাস, সবসময় তো আওয়ামী লীগ বলে আসছে যে তারা স্বাধীনতার পক্ষে শক্তি, এবং এই কথা, এই বয়ান তারা দিচ্ছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এবং আমরা দেখেছি যে তারা যখন ক্ষমতায় ছিল, তখন অন্যান্য এমনকি বিএনপি, জামাত, সবাইকে তারা মানে পাকিস্তানপন্থী হিসেবে তারা মানে বলতো। তো সেই জায়গা থেকে আমার যেটা ধারণা, যে সাধারণ ভোটাররা হয়তো জামাতের দিকেও কিছুটা ভোট দিতে পারে, তবে অধিকাংশ ভোটটা বিএনপির দিকে যাবে। এটা আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তা, তারপর হচ্ছে শেল্টারটা কেমন, গ্রামে যারা আসলে বসবাস করে, যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার ছিল, হ্যাঁ আওয়ামী লীগ করেছে, কোনো পদে ছিল না কিন্তু আওয়ামী লীগকে ভোট দিত, তারা চায় যে আসলে যারা বড় পলিটিক্যাল পার্টিগুলোর যারা আসলে লিডার থাকে, তাদের গ্রামে বা ইউনিয়নে কিন্তু প্রভাব থাকে। তো সেই প্রভাবের মাঝে যে আসলে তারা চায় যে একটু নিরাপদে থাকতে এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে না যেতে। তো আমার এটা ধারণা যে অধিকাংশ ভোটটাই হয়তো বিএনপির দিকে যেতে পারে। যেটার একটা এক্সাম্পল হলো,
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যে ভোটটা হয়েছিল, তো সেখানে জামাত ইসলামের আমাদের সাদিক কিন্তু ভিপি পদে মাত্র 10টা ভোট পেয়েছিল। এটা কিন্তু একটা মানে অ্যালার্মিং বিষয়। ওখানে যে ভোট পায়নি সেটিতে তো তার খুব বেশি একটা সমস্যা না, হয়নি। তার 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 ক্ষতি হয়নি, এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কিন্তু আপনি লোকালি যদি এই ধরনের হয়, তাহলে তো আপনি প্রত্যেকটা ইউনিয়নেই তো এই ধরনের ভোট আছে। যেমন আপনি নাট্যকলা বিভাগ দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কিংবা সঙ্গীত বিভাগ দেখেন, সেখানে কিন্তু যারা শিবিরের প্যানেল কিন্তু ভোটই পায় নাই। তো এটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু আবার এইটার কম তো না। আবার একটা রিপার্কেশন আছে, যারা আবার যেমন এইটার বিরোধী তারা তো একচেটিয়া ভাবে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। না, একচেটিয়াভাবে তো দেওয়ার সুযোগ নেই। কারণটা হচ্ছে বিএনপি, গণ অধিকার বা আমরা যারা আছি, আমরা তো মধ্যমপন্থার দল। এটা তো বলার সুযোগ নেই। আমরা কখনো ইসলামকে অপমান করে, অপদস্থ করে কোনো ধরনের করব, এটা আসলে হয় না। যেমন দেখেন, আমি খুবই আশ্চর্য হয়েছি এবং ভোটের মাঠে এটা কিন্তু ব্যাপকভাবে যারা শিক্ষিত মানুষ তাদের বিবেককে খুব ব্যাপকভাবে নাড়া দিয়েছে। আপনি গত পরশুদিন দেখেন যে বরগুনার জামাত ইসলামের এক নেতা, হ্যাঁ, সহকারী সেক্রেটারি জেনারেল, তো উনি তার বক্তব্যে, শামীম আহমেদ খুব সম্ভবত ওনার নাম, উনি বক্তব্যে বলেছেন যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সাথে মিশে আছে আমাদের রক্ত, আমাদের আন্দোলন সংগ্রাম, এ দেশের ইতিহাস, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উনি বলেছেন যে এটা একটা বেশ্যাখানা। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বেশ্যাখানা হয়, তাহলে 1921 সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা অবদান, এই বাংলাদেশ সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নয়তো এই বাংলাদেশ নামটাই হতো না। এবং আজকে যে তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশে, অবাধে নিরাপদে তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছে, এটার এই আন্দোলনের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা আজকে নির্বাচন করতে পারছে। আর এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে, যেখানে প্রান্তিক পর্যায়ের দেশের দেশের গ্রামগঞ্জ থেকে সব মানুষ এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, খুব ন্যাক্কারজনক বক্তব্য। মানে আমি যদি স্ট্রংলি বলি যে জামাত ইসলাম সুনিশ্চিত ওনাকে আবার বহিষ্কারও করেছেন, অব্যাহতি দিয়েছেন, ওনাকে আইনের আওতায় আনা উচিত। এই ধরনের বক্তব্য উনি কিন্তু, একটা আছে যে আমি মুখ ফসকে বের হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। উনি একটা এক্সাম্পল হিসেবে এটাকে বলেছেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ডাকসু মানেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে যে ছাত্র সংসদ, সেটাকে বলা হয় ডাকসু। যে ডাকসুতে মাদকখানা ছিল, হ্যাঁ, বেশ্যাখানা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বেশ্যাখানা হয়, এটা আসলে খুব দুঃখজনক। এবং আমি অনেস্টলি বলি, আমার এত পরিমাণ মানে রাগ বা ক্ষোভ ওনার প্রতি হচ্ছিল যে ওনাকে তো সাথে সাথে আইনের আওতায় আনা উচিত ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে কিন্তু এটা খুবই মর্মাহত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই বেশ্যাখানা ছিল না, কখনোই মাদকের আখড়া ছিল না। এখানে অনেক ভালো, যার আপনি একটা বিশ্ববিদ্যালয়ে মাদকের আখড়াখানা বলছেন বা বলতেছেন, এই সাদেক কায়েমরাও তো এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গেছে। আগের ডাকসুতে সাদেক কায়েমরা তখন হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। 2019 সালে যখন ডাকসু হয়, তখন সাদেক কায়েম খুব সম্ভবত 3য় বর্ষের শিক্ষার্থী, ফরহাদ 2য় বর্ষের শিক্ষার্থী, তারাও তো তখন এই বিশ্ববিদ্যালয়ে ছিল। সুতরাং এই একটা বিশ্ববিদ্যালয়কে, একটা প্রতিষ্ঠানকে কোনোভাবেই এই ধরনের বক্তব্য দিয়ে করা বা দেশের মানুষের সামনে করা, শিক্ষিত সমাজ এটাকে খুব ভালোভাবে নিয়ে নেয় এবং এটার ভোটের প্রভাব জামাত ইসলামের উপর পড়বে। সবশেষে একটা বিষয় জানতে চাচ্ছি, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি এবং মাঝে মধ্যেই স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য আমাদের সামনে আসে, সেখানে মানে নির্বাচন কিভাবে হয় দেখে নেবে, অথবা মানে তার যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে ভোট না দিতে যাওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। এবং গণমাধ্যমে আমরা দেখলাম যে নির্বাচন ভণ্ডুল করার এক ধরনের ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে তারা। এটি নিয়ে আপনার বক্তব্য কী? আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে একটি ডেড ইস্যু। কেন ডেড ইস্যু বলছি? শেখ হাসিনা এই বিদেশে ফেরার আর কোনো সুযোগ নেই। শেখ হাসিনা কখনোই ফিরবে না। মানে কেমন হইতে হবে, শেখ হাসিনা যদি কখনো ফিরতে চায়, তাহলে এই পুরো গণ অভ্যুত্থান বা আমরা যারা নেতৃত্ব দিয়েছি বা এই জামাত ইসলাম, বিএনপি, এনসিপি, গণ অধিকার, সকলের পতন করেই কিন্তু তারপর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে। তার মানে আমাদেরকে গুলি করে মেরে তারপর শেখ হাসিনার ফিরতে হবে। এর এর বাইরে তো কিছু নেই। সুতরাং শেখ হাসিনার ইস্যু হচ্ছে ডেড ইস্যু। শেখ হাসিনা এখন যে বক্তব্য দিচ্ছে, আপনি দেখবেন শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় সেম বক্তব্য দিত।
তার বক্তব্যের মাঝে কোনো রকম মানে পার্থক্য নেই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমি সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও দেখি, ওনারাও টকশোতে বলেন বিভিন্ন সময়, আপনি খেয়াল করেছেন কিনা আওয়ামী লীগের একজন নেতাকর্মীরও অনুশোচনা নেই এবং শেখ হাসিনারও কিন্তু অনুশোচনা নেই, এবং তারা ভারতে বসে থেকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে তারা নির্বাচন হতে দেবে না। 12 তারিখ নির্বাচন হবে এবং এই নির্বাচনে তারা বলতেছে যে সাধারণ আওয়ামী লীগের ভোটার যারা আছে বা যারা আওয়ামী লীগের আছে তারা যাতে ভোট কেন্দ্রে না যায়। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে আওয়ামী লীগের অধিকাংশ ভোটারই ভোট কেন্দ্রে যাবে, কারণ এই দেশে তাদেরকে থাকতে হবে। তারা প্রত্যেকেই বুঝে যে শেখ হাসিনা ভারতে আরামে আয়েসে জীবনযাপন করছে, আর সাদ্দামের বউকে না খেয়ে কিন্তু সন্তান সহ সুইসাইড করতে হচ্ছে। সাদ্দাম কিন্তু একজন রুট লেভেলের, সে বাগেরহাটের একটা উপজেলার ছাত্রলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক ছিল। তো এই যে পরিবারগুলো, এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা অ্যালার্মিং আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের যারা বড় বড় নেতা ছিল এরা কিন্তু প্রত্যেকেই দিল্লিতে কিন্তু আরামে আছে, কলকাতায় কিন্তু আরামে আছে, কিন্তু যারা সাধারণ তারা কিন্তু এখন ভিকটিম হচ্ছে, অনেকেই জেলে আছে। সুতরাং তারাও বুঝতেছে যে আওয়ামী লীগের যে পথ ছিল রাজনীতিতে, এটা ছিল সম্পূর্ণ একটি অবৈধ পথ, এবং এবং আওয়ামী লীগ যে কাজটা করেছে 24-এর গণঅভ্যুত্থানে মানে জুলাই আগস্টে, এর খেসারত কিন্তু আওয়ামী লীগকে দীর্ঘদিন পর্যন্ত দিতে হবে। এই যে একটা জেনারেশন, আপনি এই জেনারেশন অন্তপক্ষে আগামী 20 থেকে 30 বছরের মাঝে কোনো বড় ধরনের ইনসিডেন্ট না ঘটলে আওয়ামী লীগের ব্যাক করা বাংলাদেশে আর কখনো পসিবল না। অসংখ্য ধন্যবাদ মামুন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা কথা শুনছিলাম গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের।